বিয়ে করেছিলেন শুধুমাত্র নানার জন্য। তখন তো এসব কিছু সম্পর্কে আপনি অবগত ছিলেন না। নানাকে উদ্ধার করতে আমায় বিয়ে করা। তবে নানা তো এখন উদ্ধার হয়েছে, আপনি কি আমায় ডিভোর্স দিয়ে দিবেন? তের করা প্রশ্নে জাংকুক পুরোপুরি শান্ত প্রতিক্রিয়া দেখায়। সে তের পেছন হতে সরে দাঁড়িয়ে চেয়ারে গিয়ে বসে পড়ে। মুখশ্রীতে স্বাভাবিকতা বজায় আছে। দুহাত দিয়ে জাংকুক নিজের চুল টেনে ধরে মাথা নিচু করে নেয়। সকল কিছু দেখার পরে তে শুষ্ক ঢোক গিলে তার মনে হয়েছিল প্রশ্নটা জাংকুক শোনার পরই তাকে 3-4টা থাপ্পড় লাগাবে, এবং সে থাপ্পড়ে হয়তো তার 4-5টা দাঁত পড়েও যেতে পারে। তবে তের চিন্তায় কিছু না ঘটাতে সে পড়েছে বিপাকে। ব্যাকুলতা নিয়ে চেয়ে আছে সামনে। জাংকুক পরবর্তীতে আসলে কি করতে চাচ্ছে তা বোঝার চেষ্টা চালায়। জাংকুক মাথা উঁচু করে নেয় খানিক বাদে। হঠাৎ এই প্রশ্ন কেন করলে তুমি তে? তোমাকে কি কেউ কিছু বলেছে? না না, কে কি বলবে? তাহলে সবকিছু ফেলে এই ডিভোর্সের কথাই কেন তোমার মাথায় আসলো? আমাকে একটু বলতে পারো? তে নত যেন হয় আঙ্গুল নড়াচড়া করে নিজের অস্বস্তিটাকে নির্মূল করার চেষ্টা করে জাংকুকের দৃষ্টি হতে। আপনি অনেক স্মার্ট, দেখতে ভালো, উচ্চ সমাজে আপনার যাতায়াত। সেখানে আমি উচ্চ পরিবারে যতই জন্মগ্রহণ করি না কেন, হাই ক্লাস ফ্যামিলির মতে আমি খ্যাত। নরমালি চলাফেরা করি, ফোনও ঠিক করে ইউজ করতে পারি না, সবার সাথে মিশতে পারি না, বয়স কম। এমন ওয়াইফ কে চায়? আপনার কাজ তো শেষ। আমাকে বিয়ে করার যে মূল কারণটা ছিল সেটা তো মিটে গেছে। তাই বলছিলাম ডিভোর্সের কথা। আমাকে ডিভোর্স দিলে আপনি আপনার লেভেলের কাউকে বিয়ে করতে পারবেন। শ্বাস টেনে নিয়ে পরিস্থিতি বোঝার জন্য সে মাথা উঁচু করতে আটকে উঠল যেন। জাংকুক চোখ দুটো বড়সড় করে রক্তিম বর্ণে তাকিয়েছে তার দিকে। দাঁতে দাঁত চেপে সে নিজের রাগ দমন করার প্রয়াস চালাচ্ছে। তে তা ক্ষণেই বুঝে গেল। ভয়ে তার শুকিয়ে যাওয়া গলা ভিজানোর উদ্দেশ্যে ঢোক গিলেতে তেমন কোনো লাভ হলো না। জাংকুক হাত মুঠো করে বকের মতো লম্বা লম্বা পা ফেলে এসে ঠিক তের মুখোমুখি হয়ে দাঁড়ালো। ডান হাতের এক আঙ্গুল উঁচু করে নিয়ে কর্কশ কণ্ঠে বলল, ফার্দার যদি এসব কথা তোমার মুখ থেকে আমি শুনি তে, ট্রাস্ট মি, তোমায় যে কি করবো আমি ভাবতেও পারবে না। কার সাথে তুলনা করছো নিজেকে? হ্যাঁ, পৃথিবীতে অন্যতম সুন্দর বস্তু হচ্ছে চাঁদ। চাঁদকে কখনো মাটির সাথে তুলনা করতে নেই, প্রকৃতি সইবে না। তবে আই ওয়ার্ন ইউ, এসব কথা যদি চিন্তাও করো তুমি, তোমায় আমি তুলে আছাড় দিব। এটা কিন্তু আমার ক্ষেত্রে অসম্ভব কিছু না, ইউনো। জাংকুক ফিরে গিয়ে বসে পড়লো পেটের চেয়ারে। 2 আঙ্গুল দিয়ে ললাটে চেপে ধরে নিজেকে সংযত করার প্রয়াস করে। তে প্যাচ প্যাচ করে মিঙিয়ে সুরে কেঁদে দেয়। তার কান্না পাচ্ছে অকারণে। ব্যাপারটা অদ্ভুত লাগলো তের নিকট। তবে তার এই মুহূর্তে কান্না করলে প্রশান্তি মিলবে বলে সে কান্না থামালো না, বরং সময়ের তালে কান্নার বেগ হুর হুর করে বাড়তে লাগলো। জাংকুক নিজেকে ধাতস্থ করে নিয়ে দেখলো তের কান্না। মুহূর্তে চোখ মুখ কুচকে নেয় সে বিরক্তিতে। এই মেয়ে এত কাঁদে কেন? এনে থামো থামো, আগে আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসো, যাও। কফি খেতে খেতে তোমার কান্না দেখবো। এভাবে খালি হাতে পানসা মুখে তোমার কান্না দেখার আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট নেই, বুঝলে? ছিচকাদনি একটা, বিরক্তিকর। তে কান্না থামিয়ে ঠিক জাংকুকের সামনে এসে দাঁড়ায়। এই, আপনি আমাকে কি মনে করেন? হ্যাঁ, সব সময় আমার পেছনে পড়ে থাকে। আমার কান্না আপনাকে কে দেখতে বলেছে? হ্যাঁ, যান, এখনই চলে যান, রুমে গিয়ে ঘুমিয়ে থাকুন। আমি কাঁদবো মানে কাঁদবই। ওকে, কান্না করো। নিজের পেতনি রূপটাকে যদি এতই শো অফ করানোর ইচ্ছে থাকে, তাহলে আমি বলছি কি, তুমি তোমার কান্না করার একটা ভিডিও আমাকে দাও, আমি ফেসবুকে আপলোড দিয়ে দিব, সবাই দেখবে। তোমার কান্নাও করা হবে, শো অফ করাও হয়ে যাবে। আইডিয়াটা ভালো লাগলে বলিও। জাংকুক নিজের কথা সম্পূর্ণ করে দ্রুত রুমে চলে যায়। ওখানে থাকা মানেই বিপদ। দেখা যেতে পারে তে এখন রেগে তাকে 2-4টা থাপ্পড় দিয়ে বসলো। শেষে কিনা এমপি বউয়ের হাতে চট খাবে? ছি ছি, কি একটা বিশ্রী ব্যাপার। রুমে এসে অন্ধকারে হাতে নিজের টি-শার্টটা খুঁজে পড়ে নেয় জাংকুক। বিছানায় গিয়ে ধপ করে শুয়ে পড়ে। ঘুমানো দরকার, আজ প্রচুর ধকল গিয়েছে। কিন্তু তেকে ছাড়া কি আর ঘুম আসবে? তবুও জাংকুক ঘুমানোর চেষ্টা চালায়, কারণ তে এখন রুমে আসবে না তা নিশ্চিত সে। তবে খানিক বাদে জাংকুকের চিন্তাধারাকে মিথ্যাতে রূপান্তর করে তে রুমে আসে। রুমে আসার পর সে সরাসরি বিছানায় জাংকুকের পাশ ঘেঁষে উল্টো হয়ে শুয়ে পড়ল। জাংকুক কিছুক্ষণ চমকে তাকিয়ে একসময় তেকে নিজের আলিঙ্গনে আবদ্ধ করে ঘুমিয়ে পড়ে। তে এতে বিশেষ বাধা প্রদান করে না।
কলেজে ওঠার পর তের ব্যস্ততা যেন হুড়মুড়িয়ে বেড়ে গিয়েছে। সায়েন্স নিয়ে পড়তে গিয়ে বেহাল দশা তার। আফসোস হচ্ছে সে কেন সায়েন্স নিল। পড়ালেখা এমনিতেই সে ফাঁকিবাজ টাইপের স্টুডেন্ট। কলেজ থেকে বাসায় এসে ফিজিক্স সেকেন্ড পেপার বইটা নিয়ে বসেছিল সে। কিছুই মাথায় ঢুকছে না দেখে সে বিরক্ত হয়ে বইটা ঠাস করে টেবিলে ফেলে দিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। দুপুরের টাইমে জাঙ্কুক সাধারণত আসে না বাসায়, বাহিরেই খেয়ে নেয়। যার দরুন তেকে রাত অব্দি একা একা কাটাতে হয়। আশপাশ দেখায় যখন সে মত্ত তখনই কিছু ধপ করে পড়ার শব্দে ভয়ে চট করে পেছন ফিরে তাকাইতে। জাঙ্কুককে বিছানায় শুয়ে থাকতে দেখে ভূত দেখার মতো চমকে যায় সে। ব্যালকনি থেকে এক প্রকার ছুটে আসে রুম থেকে। জাঙ্কুকের চোখ জোড়া বন্ধ। আপনি? আড়মোড়া ভেঙে জাঙ্কুক উঠে বসে। তের কণ্ঠ শুনে ভ্রুকুচকে নিয়ে বলে, আমি। এত অবাক হওয়ার কি আছে? না মানে আপনি তো কখনো দুপুরের দিকে আসেন না, তাই আর কি। আজ এলেন যে? ভাবলাম বাচ্চা বউ একা একা বাসায় বসে কান্নাকাটি করছে, তাই আমি একটু গিয়ে সাপোর্ট দিই, তাই চলে আসলাম। শেষে জাঙ্কুক তার বাম চোখ টিপ দেয় তের পানে দৃষ্টি দিয়ে। তে গাল ফুলিয়ে চুপ করে থাকে। লোকটা সবসময় তাকে রাগানোর উসিলায় থাকে কেন? বিরক্তিকর। আপনি কি দুপুরে খেয়ে এসেছেন নাকি খাবেন? খাবো। খেয়ে আসিনি, তাড়াহুড়া করে আসাতে। তুমি দুপুরে খেয়েছো? না। জাঙ্কুক টের করা প্রত্যুত্তরে রেগে যায় খানিকটা। বাসায় একা থাকো তুমি, আমার তোমাকে টাইম দেওয়া হয় না। তার উপর যদি খাওয়া দাওয়া নিয়ে অনিয়ম করো তাহলে অসুস্থ হতে বেশি দিন লাগবে না। নিজের প্রতি এত কেয়ারলেস কেন তুমি? অ্যাটলিস্ট কি নিজের ভালোটা তো নিজে বুঝো। আর যেন আমি কখনো না শুনি তুমি টাইমের খাবার টাইমলি খাওনি, মনে থাকবে? হাসতে থাকা জাঙ্কুককে হুট করে রেগে যেতে দেখে চমকে যাইতে। মনে থাকবে। সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গিয়ে প্রশান্তির শ্বাস ফেলতে চটজলদি যাবতীয় কাজ সম্পূর্ণ করে জাঙ্কুককে খাবারের জন্য ডাক দিয়ে এনে সে জাঙ্কুকের ডান পাশে বসে পড়ে। প্লেটে হাত দেওয়া মাত্রই জাঙ্কুক আড়ষ্ট হয়ে বলল, নিজে খাওয়ার সাথে আমাকেও খাইয়ে দাও গো। কেন? কেন মানে কি? স্বামীর আদেশ পালন করতে হয় স্টুপিড। যা বলেছি তাই করো। জাঙ্কুকের কথা শেষ হতেই দমে যায় খানিকটা। সে কিছুটা কুসংস্কারে বিশ্বাসী। অগত্যা নিজের হাতে খাইয়ে দেওয়া শুরু করে জাঙ্কুককে। খাওয়ার সময় কলিং বেলের শব্দ কর্ণপাত হতে জাঙ্কুক উঠে গিয়ে দরজা খুলে দেয়। দরজার ওপর পাশে থাকা ব্যক্তিকে দেখে মুহূর্তে তার মুখ পাংশুটে আকার ধারণ করে। জিন নিঃশব্দে কেঁদে যাচ্ছে। তে হতভম্ব। এভাবে হুটহাট কান্নার মানে তার বোধগম্য হলো না, এবং তে এটাও বুঝতে পারলো না যে কেন জাঙ্কুক জিনকে দেখে এমন পাংশুটে মুখ বানিয়ে খাবারের পেট রেখে রুমে চলে গেল। এরকম আরো কয়েকবার লক্ষ্য করেছে সে। জাঙ্কুক জিনকে দেখলে বিদঘুটে আচরণ করে, কখনো রেগে কথা বলে তো কখনো কথাই বলে না। মায়ের প্রতি জাঙ্কুকের এমন আচরণ দেখে তে রাগ হয়, প্রচন্ড রাগ। এই কেমন মানুষ জাঙ্কুক? তে সবে মাত্র জিনকে জিজ্ঞেস করেছিল কেন জাঙ্কুক তার প্রতি এমন আচরণ করে। প্রশ্নটা করার পরে জিন একাধারে কেঁদে চলেছে, কিন্তু তে বুঝলো না সে কি কোনো কান্না করার মতো প্রশ্ন করেছে। না তো। তাহলে তে জিনের দিকে তাকিয়ে বলল, মামি তুমি কি আরো কিছুক্ষণ কান্না করতে চাও নাকি? জিন ঘাড় উঁচু নিচু করে ইশারা করে হ্যাঁ জানায়। ঠিক আছে, তুমি তোমার কাজ করো তাহলে। আমি যাব আর আসবো। আসার পরে যদি দেখি তুমি তখনও কান্না করছো, তাহলে আমি কখনো তোমার সাথে কথা বলবো না। কথা শেষে এক মুহূর্ত দাঁড়ালো না, চট করে চলে জাঙ্কুকের রুমের উদ্দেশ্যে। রুমে এসে সে দেখলো জাঙ্কুক জানালার কাছে কেমন থমথমে মুখ নিয়ে বাহিরে দৃষ্টি স্থাপন করে রেখেছে। চোখ দুটো কেমন চকচক করছে। তবে তে তা দেখেও না দেখার ভান করে এগিয়ে যায় সামনে। জাঙ্কুকের সন্নিকটে দাঁড়িয়ে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয় তাকে। রাগে রীতিমতো কাঁপছে সে। জাঙ্কুক অবাক দৃষ্টিতে তাকায় তার দিকে। গালে হাত দিয়ে ভরকার কণ্ঠে বলল, থাপ্পড় মারলে কেন তে? মাত্র দুটো মেরেছি, এখন আরো 4টা মারতাম। দয়ার খাতিরে মারিনি, ছেড়ে দিয়েছি। কিন্তু আমি করেছিটা কি? কি কারণে আমার উপর এত রেগে আছো তুমি? মায়ের সাথে কেউ এমন ব্যবহার করে? মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আপনি তা জানেন? ও জানবেন কি করে? নামাজ কোরআনের তো কোনো খবর নেই। আমি সেই প্রথম হতে দেখছি আপনি মামির সাথে উদ্ভট ব্যবহার করেন। অপমান করতেও দেখেছি একদিন। আপনার বিবেকে বাঁধে না? যেই মা আপনাকে 9 মাস পেটে ধরেছে, এত কষ্ট সহ্য করেছে, তাকে কষ্ট দিচ্ছেন কেন জাঙ্কুক? কারণটা বলুন দয়া করে। কি হয়েছে? আপনি নিজে আপন মায়ের সাথে এমন ব্যবহার কেন করছেন? জাঙ্কুক মুহূর্তে কেমন অদ্ভুত হয়ে গেল। চোখ দুটো লাল, চোখের কান নিশে এসে জমা হয়েছে স্বচ্ছ নোনা পানির ঢল। যে কোনো সময় টুপ করে গড়িয়ে পড়বে। হাতের উল্টো পিঠে চোখের অশ্রুকণা মুছে নিয়ে জাঙ্কুক নিজেকে ধাতস্থ করার প্রয়াস চালায়। তিনি আমার আসল মা নন। আমার মা বহু আগে মারা গিয়েছে, আমাকে একা করে চলে গেছে।
বিস্ফোরিত চাহনি দেয় জাংকুকের দিকে। পাল্টা প্রশ্ন করার জন্য সে উদ্বিগ্ন হতে ডাক পড়ে জিনের। তাড়াতাড়ি করে রুম থেকে বেরিয়ে জিনের নিকট এসে দেখে যে সে ফুফাচ্ছে। জিন তার হাত ধরে তাকে পাশে বসিয়ে দেয়। আমি জাংকুকের আসল মা না রেতে। জানি মামি, মাত্রই বললেন উনি। আপন মা না হলে কি হয়েছে মামি? তাই বলে সে তোমার সাথে এমন ব্যবহার কেন করবে? জাংকুকের আসল মা ছিলেন ইয়োজি। তিনি খুব একটা ভালো ছিলেন না, কিন্তু জাংকুক ছোটবেলা থেকে মা ভক্ত ছিল। মাকে ছাড়া কিচ্ছু বুঝতো না। ইয়োজির নিজের বাচ্চাদের প্রতি কোনো ভালোবাসা ছিল না। তার বয়ফ্রেন্ড ছিল। নামজুন ব্যবসার কাজে প্রায় সময় দেশের বাইরে থাকতেন। কিছু তখন বোর্ডিং স্কুলে। ইয়োজি ওর বয়ফ্রেন্ডকে বাসায় এনে অনৈতিক কাজ করত। জাংকুক তখন ক্লাস 4-এ পড়তো। মায়ের এসব কীর্তিকলাপ বাবাকে বলতো না। বাবা মাকে মারবে বলে তাড়িয়ে দিবে। ইয়োজিকে জাংকুক পা ধরে মাথা ঠেকিয়ে পর্যন্ত বলেছে একটু ভালোবাসা পাওয়ার জন্য, কিন্তু সেদিন ইয়োজি খুব মেরেছিল ওকে। রড আগুনে গরম করে এনে ওটা দিয়ে পিটিয়েছিল। ইয়োজির বয়ফ্রেন্ড জাংকুককে টানা সেদিন 2 ঘন্টা লাঠি দিয়ে পিটিয়েছিল। ইয়োজি তা দেখেও কোনো বাধা প্রদান করেনি, শুধু হেসেছে। একজন মা এতটা নিষ্ঠুর কিভাবে হয় রেতে? সেদিন থেকে জাংকুকের উপর নরক যন্ত্রণা শুরু হলো। প্রায় ইয়োজি জাংকুককে মারতো, হাত দিয়ে না হলে মোটা মোটা লাঠি দিয়ে। কতদিন খেতে দেয়নি আমার ছেলেটাকে। জিন আঁচলে মুখ চেপে হু হু করে কেঁদে দেয়। তে নিজেও কাছে। ইস, মানুষ এত নিষ্ঠুর প্রকৃতির কিভাবে হয়? তে নিজেকে সামলে নেয়। ইয়োজি আন্টি এমন কেন করতো? কেউ নিজের ছেলেকে এতটা কিভাবে মারে? নামজুনের সাথে বিয়েতে ইয়োজির মত ছিল না। ও অন্যজনকে ভালোবাসতো। নামজুন ইয়োজিকে পছন্দ করত। অনেক বুঝিয়ে শুনিয়ে রেখে দিয়েছে তিনি ইয়োজিকে। বাচ্চা হবার পর জাংকুক ইয়োজির কিছু পরিবর্তন দেখে ভেবেছিল ও ভালো হয়ে গিয়েছে, তাই সে বাইরে চলে যেত নিশ্চিন্তে। আর তখনই ইয়োজি এসব করত। দিনকে দিন জাংকুকের উপর অত্যাচার বেড়েই চলেছিল। ছোট সেই ছেলেটা কিভাবে যেন এতটা অত্যাচার সহ্য করেও বেঁচেছিল। ইয়োজি তাকে একদিন ভালোবাসবে সেই আশায়। তারপর একদিন নামজুন বাসায় আসে। নিজ চোখে দেখে ছেলেকে অত্যাচারের দৃশ্য। সেদিনই পুলিশ ইয়োজি আর ওর বয়ফ্রেন্ডকে ধরে নিয়ে যায়। ওরা এখনো জেলে। তারপর থেকে জাংকুক অন্যরকম হয়ে যায়। মেয়েদের ঘৃণা করা শুরু করে। একটু চাপা স্বভাবের হয়ে যায়। সুগা ওর জীবনে আসলে যদিও একটু ঠিক হয়ে যায়, কিন্তু মেয়েদের উপর ঘৃণাটা সরাতে পারেনি, বিশেষ করে আমার উপর। নামজুন আমাকে জাংকুকের খেয়াল রাখার জন্য বিয়ে করেছিল। আমার কষ্ট নেই জাংকুকের করা ব্যবহারে। আমি শুধু চাই ছেলেটা ভালো থাকুক। ওকে দেখে রাখিস তে। আমার ছেলেটা অনেক কষ্ট সহ্য করেছে। আজ আসি। কথা শেষে ক্ষণের জন্য না দাঁড়িয়ে চটজলদি বাসা থেকে বেরিয়ে যায় জিন। তে 2 হাতে মুখ চেপে অশ্রুপাতে ব্যস্ত হয়ে পড়ে। নিজের ডান হাতটাকে সে কেটে কুচি কুচি করে ফেলতে ইচ্ছে করছে। এ কি করলো সে? এই থাপ্পড়টা কেন আগে সে তার গালে মারলো না? কেন না জেনে এমন ভয়ঙ্কর কাজটা করলো? তে সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। ধীরে ধীরে এগিয়ে যায় জাংকুকের রুমে। কোমল বিছানার উপর উপুট হয়ে শুয়ে আছে জাংকুক। চোখ বন্ধ। ঘুমিয়ে পড়েছে নাকি? সামনে গিয়ে পাশে বসতেই বুঝতে পারে যে জাংকুক সত্যিই ঘুমিয়ে গেছে। তে যে গালটায় জাংকুককে 2টো থাপ্পড় মেরেছিল, সে গালটাতে পরাপর কয়েকটা চুমু খেয়ে নিল। সে মনে মনে প্রতিজ্ঞা করলো, আর কখনোই আপনাকে কষ্ট পেতে দিব না, প্রমিস। এখন থেকে আপনাকে সুখে রাখার দায়িত্ব আমার। তে জাংকুকের পাশ ঘেঁষে শুয়ে পড়লো। তার একটু ঘুমের প্রয়োজন। কান্না করার কারণে মাথায় চাপ সৃষ্টি হয়ে ব্যথা শুরু হয়েছে, ভীষণ ব্যথা। এর বেশ কিছুদিন পরে জাংকুককে স্বরাষ্ট্রমন্ত্রী তার ভবনে ডেকে পাঠায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে রুশিও তার নামে বাল্যবিবাহের মামলা দিতে চাচ্ছে, আর তাকে এমপি পদ থেকে সরানোর জন্য সে অনেক চেষ্টা করছে। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তাকে জানায় যে এখন যেহেতু তের বয়স 17 চলছে, খুব শীঘ্রই তার বয়স 18 হবে। এই কারণে জাংকুকের কোনো বিপদে পড়তে হবে না, উল্টো সে রুশিওর নামে মামলা করবে, অ্যাটেম্পট টু মার্ডারের মামলা। জাংকুক স্বস্তির নিঃশ্বাস ফেলে সেখান থেকে ফিরে আসে। স্বরাষ্ট্রমন্ত্রী সহ সে বেশ কয়েকজন মন্ত্রীর প্রিয় পাত্র, তাই তাকে এমপি পদ থেকে সরানো অতটাও সহজ না। জাংকুক বেশ রাত করে বাসায় আসে। আজ অনেক গুরুত্বপূর্ণ কিছু কাজ ছিল তার। বাসায় এসে নিজের সাথে থাকা চাবি দিয়ে দরজা খুলে লক করে চটজলদি নিজ রুমে এসে তের পাশে গিয়ে শুয়ে পড়ে সে। তের এক হাত আঁকড়ে ধরে বিড়বিড় করে বলল, তুমি আমার কাছে খুব বেশি স্পেশাল তে, একটু বেশি স্পেশাল। এই যে তুমি আমার জীবনে পা রাখলে, আমার লাইফটা ফুলের মতো সুন্দর হয়ে উঠেছে দিনকে দিন।
আমার সাদাসিধে দুঃখে ভরা জীবনটাকে ফুলের মতো সুন্দর করার জন্য ধন্যবাদ তোমাকে। তের হাতে নিজের উষ্ঠাধর স্পর্শ এলিয়ে দেয় জাঙ্কুক। দিন শেষে এটাই যেন শান্তি, পূর্ণতা।